আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নেবেন। অবশেষে গতকাল সিঙ্গাপুরে উসমান হাদিকে মৃত ঘোষণা করা হয়েছে, যদিও তার ব্রেন ডেথ হয়েছিল আরো আগেই। কারা উসমান হাদিকে হত্যা করেছে? গত শুক্রবার 12ই ডিসেম্বর জুমার নামাজের পরে গুলিবিদ্ধ হবার পর থেকে আমরা বেশ কিছু ট্রেন্ড লক্ষ্য করেছি। 2 ঘন্টার মধ্যেই একটা হাইপোথিসিস এলো যে বিএনপির নেতা মির্জা আব্বাস তার সংসদীয় আসনে জয় নির্বিঘ্ন করার জন্য এই উসমান হাদিকে হত্যা করেছে। এবং মির্জা আব্বাস যখন হাসপাতালে ওসমান হাদিকে দেখতে যায় তখন তাকে অপদস্থ করা হয়। ঠিক পাশাপাশি আরেকটা হাইপোথিসিস আমরা দেখতে পেলাম যে ওসমান হাদিকে হত্যা করে হত্যাকারী ভারতে চলে গেছে। এদিকে বিজিবি বলছে তারা বর্ডার হাইলি মনিটর করেছে, এর মধ্যে দিয়ে কিভাবে পালিয়ে গেল। যাও এই ভারত যাওয়ার একটা হাইপোথিসিস শুনছি, মির্জা আব্বাসের হাইপোথিসিসটা এখন খুব একটা শুনছি না। কিন্তু গতকাল থেকে তার মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে যেভাবে সারা দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, তাতে অনেকেই মনে করছেন যে আসলে ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল বাংলাদেশেরই একটি অংশ, যারা আজকে ওসমান হাদির মৃত্যুর পরে প্রতিবাদের নামে এই নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। অর্থাৎ যারাই ওসমান হাদিকে হত্যা করেছে তারাই আবার ওসমান হাদির মৃত্যুর পরে প্রতিবাদ করে তাদের অন্য অন্য হিডেন এজেন্ডা বাস্তবায়ন করছে। এটি ভাববার অনেকগুলো কারণ আছে। কারণ এই প্রথমেই বলছি যে তারা এই সংঘবদ্ধভাবে তারা প্রথম আলো এবং ডেইলি স্টার ভবন জ্বালিয়ে দিয়েছে। অথচ এই প্রথম আলো এবং ডেইলি স্টার শেখ হাসিনার রেজিমের বিদায়ে ব্যাপক ভূমিকা রেখেছিল এবং তারা ইউনূস রেজিমের সমর্থক। তারা বিভিন্ন সময়ে ইউনূস রেজিমকে প্রকাশ্যে সমর্থন করেছে। একবার ডক্টর ইউনূস যখন বলেছিল পদত্যাগ করবে, তখন তো মাহফুজ সাহেব কলামই লিখে ফেললেন যে প্লিজ আপনি রিজাইন করবেন না। তো সেই প্রথম আলো ডেইলি স্টার আজকে পুড়ে গেছে, ছায়ানট পুড়ে গেছে। 32 যেটা এর আগে একাধিকবার ভাঙচুর করা হয়েছে, সেটি আবার ভাঙচুর করা হয়েছে গতকাল। তো গতকাল সব মিলিয়ে সারা দেশে 152টা স্থাপনা ভাঙচুর করা হয়েছে এবং নিহত হয়েছে কমপক্ষে 10 জন, তার মধ্যে 5 জন নিহত হয়েছে সাতক্ষীরায়, আর ঢাকা, খুলনা, ময়মনসিংহে নিহত হয়েছে। ময়মনসিংহে আবার একজন দীপুচন্দ্র দাস, তার বিরুদ্ধে অভিযোগ হলো ধর্মকে অবমাননা করেছে এবং তাকে কেবল হত্যা করেই ক্ষান্ত হয়নি, তাকে একদম তার লাশ নগ্ন করে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে এই যে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার এই ট্রেন্ডটা আগে আমরা দেখিনি, যেটা শুরু হয়েছে বেসিক্যালি গত বছরের জুলাই আগস্টের এই জঙ্গি অভ্যুত্থানের মধ্য দিয়ে। এখন বাংলাদেশের কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? আমাদের সাংবাদিক নুরুল কবি, নিউ এজ পত্রিকার সম্পাদক, তাকেও রাজপথে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। এদিকে গতকাল আমিন বাজারে গান পাউডার সহ বেশ কয়েকজন দুষ্কৃতিকারী গ্রেপ্তার হলে তারা বলেছে যে তারা এই গান পাউডার গুলো পাকিস্তান হাইকমিশনের থেকে পেয়েছে এবং সেটি জানা মাত্রই পাকিস্তান হাইকমিশন থেকে 8 জন জরুরি ভিত্তিতে বাংলাদেশ ত্যাগ করেছে। এবং এই যে সারা দেশ জুড়ে নৈরাজ্য হলো, যেটা এবং খুলনায় ভারতীয় হাইকমিশনের যে কার্যালয়, স্থানীয় কার্যালয়, সেগুলো আক্রান্ত হলো। আজকে আবার শুনছি বাদ-জুমা ঢাকায় যে ভারতীয় দূতাবাস আছে সেটি আক্রান্ত হতে পারে। আবার নানা রকমের এই অনিশ্চয়তার মধ্যে সারা দেশবাসীর মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। এবং দুঃখজনক হলো যে সারা বাংলাদেশের কোথাও বর্তমানে যে ইউনূস সরকার আছে তাদের কোনো তৎপরতা লক্ষ্য হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউনূস সরকারের পক্ষ থেকে কোনো তৎপরতা আমরা দেখিনি। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর তার মোবাইল অফ করে রেখেছেন, তাকে পাওয়া যাচ্ছে না। এবং ডক্টর ইউনূস কালকে দুপুরবেলায় তার এই ভাষণটা রেকর্ড করেছেন এবং তিনি সবাইকে শান্ত থাকতে বলেছেন। এই শান্ত থাকতে বলে তিনি আসলে ধৈর্য ধরতে বলেছেন, শান্ত থাকতে বলেছেন, এটা বলে আসলে তিনি সবাইকে একটু উস্কে দিয়েছেন। এবং এই যে পুরো ঘটনাগুলো ঘটছে এই সবই পরিকল্পিত। শুরুতেই যেটা বললাম, যারাই
ওসমান হাদিকে হত্যা করেছে তারাই আজকে ওসমান হাদির হত্যার প্রতিবাদের মাধ্যমে এই নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এবং একটু খেয়াল করলেই দেখা যাচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গিরা সর্বত্র তৎপরতা দেখাচ্ছে, এই ভাঙচুর সন্ত্রাসের নেতৃত্ব দিচ্ছে এই জঙ্গিরা, এবং এদের সাথে রয়েছে রাজনৈতিক শক্তি জামাত এবং শিবির। এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা 15 দফা দাবির কথাও শুনছি। এই আন্দোলনকারীরা রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ এবং গ্রেপ্তার, সেনা প্রধান জেনারেল ওয়াকার খানের পদত্যাগ এবং গ্রেপ্তার, উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ এবং গ্রেপ্তার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের পদত্যাগ এবং গ্রেপ্তার, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীরের পদত্যাগ এবং গ্রেপ্তার, এবং এরকম আরো 15 দফা তারা দিয়েছে। এবং তারা ভারতীয় রাষ্ট্রদূত প্রণব ভার্মার এবং রয়ের কর্মকর্তাদের গ্রেপ্তার দাবি করেছে। এই 15 দফা দাবি নিয়েও সরকারের মধ্যে আমরা কোনো খেয়াল করছি না। এবং আজকে শুনলাম যে একজন আবার সেনা প্রধান ওয়াকার খানকে এমন বিশ্রী ভাষায় গালাগালি করলো, একটু আপনাদের দেখাচ্ছি। ওয়াকারুজ্জামান শিয়ারের বাচ্চা ও যদি আসে তাকে সহকারে ঢুকে দেবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে 5ই আগস্টের পরে যা হওয়ার ছিল তা হয় না, শুধু একমাত্র আসিফ নজরুল আর দ্বিতীয় সবচেয়ে 1 নম্বর পার্সন হলো ওয়াকারুজ্জামানের কারণে। দেশের এই পরিস্থিতিতে আজকে 3 বাহিনীর কয়েকজন মিলে একটা বৈঠক করার কথা রয়েছে। আমি জানি না তারা কি করবে, কারণ সেনাবাহিনীর তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। অনেক পরে তারা প্রথম আলো কারণ বাজারে গিয়েছিল এবং তারা আন্দোলনকারীদের কাছ থেকে 20 মিনিট সময় চেয়ে নিয়েছে যে তারা একটু ভিতরে গিয়ে দেখবে, কারণ প্রথম আলো ডেইলি স্টারের অনেক সাংবাদিক আটকা পড়েছিল এবং তারা ছাদে গিয়ে আশ্রয় নিয়েছিল। তো যাই হোক, তাদের নিরাপদে বের করে আনা হয়েছে। তো এই অবস্থায় এই মুহূর্তে সবাই খুব টেনসড হয়ে আছে যে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে। কোথাও আমরা কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো তৎপরতা দেখিনি, কোনো স্টেটমেন্টও দেখিনি। বিএনপির 2-1 নেতার সাথে গতকাল এবং আজকে যোগাযোগ করে যেটা জানা গেছে, তাদের সেই একই প্রশ্ন যে বাংলাদেশে আসলে কি হচ্ছে। এবং এই অনিশ্চয়তার মুখে আপনারা জানেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান লন্ডনে গেছেন, তিনি তারেক রহমানের সাথে 1 দফা বৈঠক করেছেন। আজকে আরেক দফা বৈঠক হবে লন্ডন স্থানীয় সময় বিকেল 4:30-এ, এবং সেখানে তাদের মধ্যে কি আলোচনা হবে সেটা জানার সাথে সাথে আমি আপনাদেরকে জানাবো। কিন্তু এই অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশে, যেটি ডক্টর ইউনূসের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন, সেই নির্বাচনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি দাউ দাউ করে বাংলাদেশ জ্বলছে। আদৌ কি নির্বাচন হবে? এরকম অনিশ্চয়তার মধ্যে তারেক রহমানের দেশে ফেরাটা কি নিরাপদ? তিনি কি আদৌ আসবেন? যদি তারেক রহমান না আসেন, আগামী দিন 12ই ফেব্রুয়ারি কি নির্বাচন হবে? নির্বাচন পিছিয়েও যেতে পারে। আর যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে ক্ষমতায় আসবে জামাত, এরকমই একটা সর্বশেষ পরিকল্পনা করেছেন ইউনূস। বাংলাদেশের রাজনীতি আসলে প্রতিদিন বদলাচ্ছে। আমি আপনাদের বলেছি যে বিএনপিকে তারা মেজরিটি দিয়ে একটা জাতীয় সরকার করবে। তার আগে বলেছিলাম যে জামাত ধারণা করছে যে তারা ক্ষমতায় যাবে। কিন্তু আজকে এই যে দেশব্যাপী যে নৈরাজ্যকর সন্ত্রাসী পরিস্থিতি সৃষ্টি করা হলো, তার মধ্য দিয়ে আবার নতুন করে এক সমীকরণ তৈরি করা হচ্ছে যে জামাতকে ক্ষমতায় আনবে ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূস নিজে রাষ্ট্রপতি হবে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ খুব ক্রুশিয়াল সময় অতিক্রম করছে। বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন তথ্য সংগ্রহের চেষ্টা করছি, এখনো পরিপূর্ণ তথ্যগুলো পাইনি। পাওয়া মাত্রই আপনাদের সাথে শেয়ার করব। আজ হ্যালো লালবদরের দেশ, কি অবস্থা? আমি লালবদরের দেশ বললে অনেকেরই খুব গায়ে ফোসকা পড়ে যায়। কেন ফোসকা পড়ে যায়? হ্যাঁ, যাদের দেশে আমি তাদের নাম নিব না। আশ্চর্য, ওরা 5ই আগস্ট 2024 সালে এত কষ্ট করে, এত বছর ষড়যন্ত্র করে দেশ স্বাধীন করছে, স্বাধীনতা 2.0 আনছে। আমি বলবো না ওদেরকে অ্যাপ্রিসিয়েট করবো না? আপনাদের গায়ে লাগে কেন? এনজয় করবেন আপনারা, এটা খুবই 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 আনন্দের সাথে অ্যাকসেপ্ট করবেন। এটা ভালো লাগে ব্যাপারটা, বুঝছেন? কারণ এই যে দেখেন, যাদেরকে আমরা মব বলতাম, আমাদের ডাস্টবিন শফিকা বলতো কি প্রেশার গ্রুপ। এদেরকে মব বলা যাবে না। ডোন্ট এভার সে দ্যাট দে আর মব, দে প্রেশার গ্রুপ। কালকে দেখলাম সারা রাত ঘুমাইছে আরামসে, নাক ডাইকা ভুড়িটা চাগাইয়া। আজকে সকালে উঠে আমাদের শফিকা একটা পোস্ট দিয়েছে যে আমরা কালকে রাতে বাংলাদেশ একটা দুঃসহ
বেদনার সাক্ষী হইল, 2টা পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হইল মব গ্রুপ দিয়ে। কারা পড়াইছে সোনা চান? কারা তারা? হ্যাঁ, তোমার আব্বুরা? তোমার আব্বুদের নাম নিতে ভয় পাচ্ছ কেন গো? তোমাদের আব্বুরা যখন লাদিকে প্রেজেন্ট করেছে, নধর করেছে খাইয়ে দাইয়ে খাসি করার জন্য, তখন তোমরা বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ, এখন কেমন লাগছে? নিজের গায়ের উপর পড়েছে। তো গতকাল রাতে আমরা কি দেখলাম, আমাদের শাওয়াহাদি যে কিনা গত শুক্রবারে কি জানি হয়, তার গায়ে গুলি লাগছে। কোথায় গুলি লাগছে অ্যাকচুয়ালি আমরা কেউ জানি না, তার নাকি মাথাত গুলি লাগছে। মাথাত গুলি লাগার পর যে সেই ঝাঁকড়া চুল কি করে থেকে গেল আমি জানি না, কারণ যেখানে মাথায় গুলি লাগলে প্রথম কাজ হচ্ছে মাথা কামাইয়া ফেলে ডাক্তাররা, এটা হচ্ছে বেসিক, ডাক্তার যারা আছেন তারা মাত্রই জানেন। তো সেই লাদিকে তারা নিয়ে গেল সিঙ্গাপুর, ইউকে ওয়ানোর প্ল্যান ছিল শুনতেছিলাম গতকালকে, যেটা বলছি। সেই লাদি গতকাল সিঙ্গাপুরে টসকে গেছে। তো টসকে যাওয়ার পরে কি হইল, সিঙ্গাপুর সরকার তাদেরকে সিঙ্গাপুরে জানাজা করতে দিচ্ছে না। ওয়াও, কেন দিচ্ছে না? তারা এত 2 দিন ধরে যে প্রচার করতেছিল যে সিঙ্গাপুর সরকার হাদিকে ভিআইপি প্রোটোকল দিচ্ছে, ট্রিটমেন্ট দিচ্ছে, হ্যান দিচ্ছে, ত্যান দিচ্ছে, আলটিমেটলি সিঙ্গাপুর সরকার টেররিস্টদের প্রতি 0 টলারেন্স। সেইখানে তারা স্ট্রেইট বলে দিছে যে এখানে কোনো জানাজা হবে না। এবং গতকালকে বাংলাদেশে 8ই ডিসেম্বর রাতে যা হয়েছে, মানে 19 ডিসেম্বর পড়ে গেছে তখন, অলি রাত 12টার পর যা হয়েছে দেখার পরে সিঙ্গাপুর সরকারের সবাইকে পাগলা কুত্তায় কামড়াইছে যে তারা লাদির মতো মানুষের জানাজা সিঙ্গাপুরে হইতে দিবে। হ্যাঁ, কি বলার টাকা পড়ছে? হু ইজ দ্য ফাকিং হি? নো ওয়ান। আদির নিজের মুখে বলা আছে যে কোথাও কারো ভাস্কর্য ভাঙতে হবে, ইনকিলাব মঞ্চকে টাকা দাও, ইনকিলাব মঞ্চ গিয়ে ভেঙে দিয়ে আসবে। এই হচ্ছে তোমাদের শাওয়াহাদির লিগেসি, এই হচ্ছে তোমাদের শাওয়াহাদির অর্জন। যে শাওয়াহাদি জুলাই মাসে যখন গোপালগঞ্জে আমাদের ভাইদের পিটিয়ে এবং গুলি করে মারা হচ্ছিল, তখন সে বলছিল এই খানকির পোলাদের সৌয়ামা ছিজে ফালাইতে হবে। এই ছিল আমাদের শাওয়াহাদি, যাকে নিয়ে তোমরা কান্নাকাটি করছো, কেন্দে একদম উপরে নিচে ভাসিয়ে ভিজিয়ে ফেলছো শাওয়াহাদি। তো যাই হোক, এই শাওয়াহাদির এখানে অর্জনে আমরা দেখলাম কি সারা বাংলাদেশ আন্দোলনে ফুঁসে উঠেছে কোমলমতি ছাত্র জনতা। এবং এই ছাত্র জনতার কিন্তু কোনো নাম নাই। দেখেন, বিএনপি চেতে গেছে, কিন্তু একটা মানে সবাইকে দোষারোপ করতেছে। বিএনপি বলতেছে স্পেশাল একটা দল, সবাই বিএনপি বলতেছে একটা দল, কিন্তু এই দলের নাম কেউ নিচ্ছে না। খুবই আশ্চর্যজনক ব্যাপার না? হাদি মূল্যে কার সবচেয়ে লাভ? আমরা জানি তো সেটা আমাদের প্রিয় জামাত শিবিরের লাভ। বিএনপির কোনো লাভ নেই, বিএনপির পুরাটাই লস, কারণ বিএনপির পুরো জীবনটাই লস। 13 সাল থেকে পুঙ্গামারা তারা খেয়ে আসতেছে, এখনো তারা খেয়েই যাচ্ছে। এতদিন যে আওয়ামী লীগের হাতে পুঙ্গামারা খাইছে, তাও একটা ক্লাস ছিল, তারা বলতে পারতো যে আওয়ামী লীগ আমাদের এই অত্যাচার করে। এখন তারা বলতেও পারতেছে না, যে ছাপড়েগুলা হিসাব ফাও তাদের টুপকি মেরে যাচ্ছে, এইটা তারা বলতেও পারতেছে না। ভাবেন ওদের কতটা দুঃসময় চলতেছে। মানে একে তো যাচ্ছে গো আমরা, তারপর সেটা হাইকোর্ট করেও ফেরত পাচ্ছে। পুরো সার্কাস একটা দেশ। কালকে যে এই যে 2টা পত্রিকা অফিস প্রায় 2 যুগ পরে, তাদের কোনো অনিবার্য কারণ ছাড়া এমনিতে তারা ঘোষণা দিয়ে যখন ধরেন কোনো স্পেশাল ছুটির দিন হয় তারা পত্রিকা প্রকাশ করে না, কিন্তু তারা পুরে ঝান্ডা হয়ে যাওয়ার পরে তারা পেপার পাবলিশ করতে পারতেছে না। বা অফলাইন তো মানে পেপার তো কাগজের পেপার তো পেপার, অনলাইন ভার্সনে তারা আসতে পারতেছে না, এতটাই খারাপ অবস্থা। ওয়াও! অথচ এরাই গত 2 যুগ ধরে বাংলাদেশে পুরা আওয়ামী লীগ সরকারের আমলটা এমনভাবে ন্যারেট করছে যে পিচিবাদের যন্ত্রণায় তারা মুখ খুলতে পারছে না। আর এখন তো তারা শাওয়া খুলে দিয়েছিলেন নুনুস সরকারকে, এমনভাবে দিয়েছে নুনুস, সেই শাওয়ার জোড়া লাগছে না এখন। আহা গো, আমাদের কি এটার কি বলে, কি যেন বলে একটা ওয়ার্ডটা আমি ভুলে যাচ্ছি। তো সেটা হচ্ছে যে আমাদের জাইমা রহমান, যে সাংবাদিক ডেইলি স্টারের, সে অনুসন্ধানী সাংবাদিক মনে হয়েছে, অনুসন্ধানী সাংবাদিক। সে তার মায়ের জিমের আসা যাওয়ার রুটিন বুক ছিল আর কি, অ্যাটেন্ডেন্স বুক ছিল গণভবনে। তা সে এত ইম্পর্টেন্ট, তার আম্মা এত ইম্পর্টেন্ট, সেই জাইমা রহমানের শ্বাসরোধ হয়ে যাচ্ছিল। কাল রাতে আমরা সাক্ষী হইলাম এই ইতিহাসের। তারা স্বাধীন হয়েছিল 24 সালের 5ই আগস্ট, কিন্তু স্বাধীন দেশে কালকে তাদের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, তারা দম নিতে পারছিল না, তাদের কত কষ্ট হচ্ছিল। কারণ কি, মব তাদেরকে অ্যাটাক করেছে। কোন মব? কারা আবার? বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুঝতে হবে আপনাদের,
এই ছাত্র জনতা ইনস্ট্যান্ট কোথা থেকে চলে আসলো? হ্যাঁ, কেউ নাম নিচ্ছে না কেন? এই কবে থেকে মানে জবে থেকে এরা নামটা নিতে না পারবে ততদিন এরা এই চোদনটা খেয়ে যাবে। বিক্ষুব্ধ ছাত্র জনতা নামে খেয়েই যাবে, কিছু করার নাই। দে আর্নড ইট। যে লাল স্বাধীনতা তারা কেড়ে কুটে এনেছে আওয়ামী লীগের কাছ থেকে, তারা এটা ডিজার্ভ করে। তার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে গেছে। ভালুকার একদম মেন রোডের ওপরে একটা ছেলে ইসলাম ধর্মের অবমাননা করেছে বলে তাকে প্রথমে সাটানো হয়েছে, তারপর বার্ন করা হয়েছে। বুঝতে পারছেন কতটা ডেঞ্জারাস অবস্থায় আছে দেশ? এবং এগুলো ইন্টারন্যাশনালি হাইলাইটেড হয়ে গেছে অলরেডি। এই বাঙ্গুরা যারা এইসবের মধ্যে আলহামদুলিল্লাহ পড়ছিল, তারা তো কোথাও যাবে না, তো কোথাও যাওয়ার দরকার নাই, কারণ আমাদের নুনুস বলেছে আমরা কোথাও যাবো না, পুরো বিশ্ব আমাদের কাছে আসবে। সরি, বিশ্ব এমন আশায় আসছে, একেবারে সব দরজা ঠাস ঠুস করে বন্ধ করে দিচ্ছে। আমার এত ভালো লাগে দেখতে। এই বাঙ্গুগুলা কোথাও যাইতে পারবে না। মানে আল্লাহ আমার মনের কথা এত সুন্দরভাবে শুনছে। আজকে জুম্মাবার, দেখেন আজকে জুম্মাবারে এই যে আমি বলছিলাম যে জুম্মাবারে কেন শাওয়াহাদির মৃত্যুর ঘটনা পাবলিশ করা হলো, কারণ এই জুম্মাবার যে মুসল্লিগুলো আছে এগুলো ইউটিলাইজ করার জন্য। এইটা খুবই কমন একটা প্র্যাকটিস। বহুত দিন পরে শুক্রবারে আবার সবাই আমাদের কি জানি বলে এটা, কি নেতা, কি ছাতামাতা নেতা জানি, শাওয়াহাদি, তার জন্য জেগে উঠেছে ছাত্র জনতা। আমাদের আপ্পিরাও লাদির জন্য কান্নাকাটি করে সব ভাসিয়ে ফেলছে। এর মধ্যে তারা আবার গেছে কালকে আবার 32 নম্বর ভাঙতে। ভাবেন তো, এক মুরগি কতবার আর এরকম করে, কোন বারবার ওইলে কি লাগে? একবার করছে তো ওটা আমাদের শেষ। তোরা বুঝতে পারছ না তো, ওপরতে যেতেছিস, তোরা যাবি ডেইলি স্টারে, তোরা যাবি প্রথম আলোতে, প্রথম প্রকাশনীতে, তোরা এগুলো ভেঙে আসবি। তারপর আরো যতগুলো আছে সবগুলো ভেঙে দিয়ে আমরা তো পুনমারা খাইছি, তোরা আবার আরাম করবি কিছু না, তোরাও খা। আমরা কালকে সবচেয়ে আনন্দ লাগছে আমার যে প্রথম আলোর ডেইলি স্টার এত বছর ধরে আসিফ নজরুলের কলাম ছাপছে, আসিফ নজরুলদের দিয়ে বিষোদ্গার করাইছে, কালকে তারা ধ্বংস হয়েছে। মিষ্টি মুখ আজকেও করবো। আজকে গ্র্যান্ড সেলিব্রেশন হবে। গ্র্যান্ড বলতে গ্র্যান্ড। বাংলাদেশ দেখে রাখো, এই তোমাদের অর্জন, এই তোমাদের 5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতা। এবং ইন্ডিয়ান এম্বাসি থেকে এখন থেকে তোমাদের সোশ্যাল মিডিয়া চেক করা হবে, দেন ভিসা দেওয়া হবে। বি কেয়ারফুল। হ্যাঁ, ইন্ডিয়াকে ধন্যবাদ এইরকম একটা স্টেপ নেওয়ার জন্য, যেটা খুব জরুরি ছিল। কারণ আমার জন্য যারা ক্ষতিকর তাদেরকে আমি কি বলবো, এটা স্ক্রিনিং ছাড়া আমার ঘরে ঢুকতে দিব না। আমি আমার ফেসবুকে এরকম আউটবাউল লোকজনকে অ্যাড করি না। সেইখানে একটা দেশে অবশ্যই তার সিকিউরিটি মেজারমেন্ট নিতে পারে, এবং আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, হাইলি অ্যাপ্রিসিয়েট দ্যাট, আই লাভ দ্যাট। দেরিতে হইলেও তোমাদের ঘুম ভাঙছে, সেটার জন্য থ্যাংক ইউ। এখন তোমরা যদি ভালো হয়, যদি একটা সার্জিক্যাল স্ট্রাইক মেরে দাও আমাদের উপর, জুম্মার দিন আমাদের আমার চাওয়াটা, আমি অনেকদিন অনেক কিছু চাইছি, সব চাওয়া আল্লাহ পূরণ করে দিচ্ছে। জামাত শিবিরকে দেখতে চাইছিলাম বাংলাদেশের ক্ষমতায়, তারা ডিপ স্টেট হয়ে বসে আছে বাংলাদেশে। কি যে ভালো লাগে আমাদের লাল আপ্পিদের কান্দাকাটি, কি আর বলি। বিএনপি কোথায় এত সবের মধ্যে? বিএনপি হচ্ছে সবকিছু বন্ধ করে আজকে জরুরি মিটিং ডাকছে আমাদের জারেকটিয়া, কারণ তাদের তো টুট খাওয়া সারা হয়ে গিয়েছে। দেখা যাক জারেকটিয়া 25 তারিখ আসে কিনা, কারণ সেই যে বলেছিল যদি সব ঠিকঠাক থাকে 25শে ডিসেম্বর আমি দেশে আসবো আম্মুকে দেখতে। এখন তো সব ঠিকঠাক নাই। বড় ভাইয়া কি করবা তুমি এখন?